এই লোভী লোকটি ভেবেছিল যে তার পক্ষাঘাতগ্রস্ত ভাইজিকে ফ্ল্যাটের অন্ধকার চিলেকোঠায় আটকে রাখা তার জঘন্য অপরাধ লুকানোর জন্য সবচেয়ে নিখুঁত উপায় হবে। কিন্তু সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি যে তার বড় ভাই এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। আমাদের সাথেই থাকুন, কারণ এই ঘটনাটি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। শহরের অন্যতম সফল এবং স্বনামধন্য ব্যবসায়ী মির্জা হাসনাত তার বিলাসবহুল মার্সেডিস গাড়ির ইঞ্জিন চালু করছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি তার সবচেয়ে মূল্যবান রত্নটিকে একজন পরম বিশ্বস্ত মানুষের হাতে ছেড়ে যাচ্ছেন। এই বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধ ছিলেন যে তিনি যে ভাইটিকে নিজের সন্তানের মতো ভালোবাসেন সে আসলে একটি দানব, যে বন্ধ দরজার আড়ালে তার অসহায় মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করে। উচ্চবিত্ত এলাকার এই আধুনিক ডুপ্লেক্স পেন্টহাউসে সকালটা শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। মির্জা হাসনাত 50 একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং দয়ালু মানুষ তার স্যুটের বোতাম লাগাচ্ছিলেন যখন তিনি ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে সকালের চা পান করছিলেন। তার পাশেই দাঁড়িয়েছিল তার ছোট সৎভাই রায়হান, নিখুঁতভাবে চুল আঁচড়ানো এবং সবচেয়ে দামি ব্র্যান্ডের পোশাক পরা একজন সুবোধ যুবক। রায়হান নিখুঁত হাসির সাথে তার বড় ভাইয়ের ব্রিফকেসটা এগিয়ে দিল এবং অত্যন্ত নরম ও বিশ্বাসযোগ্য কণ্ঠে বলল, কোনো কিছু নিয়ে চিন্তা করো না ভাইয়া, আমি সারার দেখাশোনা করব। তুমি জানো আমি তাকে আমার নিজের মেয়ের মতোই স্নেহ করি। কয়েক মিটার দূরে একটি কাস্টমাইজড হুইল চেয়ারে বসে থাকা 15 বছর বয়সী সারা তার কোলের ওপর রাখা একটি বইয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। জন্ম থেকেই তার 2 পা অবশ। মির্জা হাসনাত তার মেয়ের কাছে গেলেন, তার কপালে গভীর স্নেহে চুমু খেলেন এবং হালকা হেসে বিদায় জানালেন। সন্ধ্যায় দেখা হবে মা, তোমার চাচ্চুর কথা শুনে চলো। তিনি মেয়েটির চোখের কোণে জমে থাকা নীরব আতঙ্কের কথা টেরই পেলেন না। হাসনাত লিফটে উঠলেন এবং তার বিশাল কর্পোরেট অফিসের দিকে রওনা দিলেন। রাস্তার কোলাহলে গাড়ির শব্দ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই আদর্শ পরিবারের এই চমৎকার মুখোশটি খসে পড়তে শুরু করেছিল। শহরের ব্যস্ত রাস্তায় মির্জা হাসনাতের গাড়িটি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার সাথে সাথেই বিলাসবহুল পেন্টহাউসের পরিবেশ মারাত্মক ও ভীতিকরভাবে বদলে গেল। রায়হানের মুখ থেকে সেই উষ্ণ এবং বাধ্যগত হাসি হঠাৎ করেই উধাও হয়ে গেল এবং তার জায়গায় চরম বিরক্তি ও নিষ্ঠুরতার ছাপ ফুটে উঠল। সে ধীর পায়ে হুইলচেয়ারে বসে থাকা সারার দিকে ফিরল। রায়হান তীব্র এবং কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, তুমি ওখানে কি করছো? অপদার্থের মতো বসে আছো? তোমার বাবার অঢেল টাকা আছে মানে এই নয় যে তুমি সারা জীবন আমার ঘাড়ে বসে খাবে। রায়হান দৃঢ় পায়ে মেয়েটির দিকে এগিয়ে গেল, নিষ্ঠুরভাবে তার হুইলচেয়ারের হাতল ধরল এবং তাকে টেনে নিয়ে গেল পেছনের দিকের একটি আলোহীন স্টোর রুমের দিকে। এই জোর করে ধাক্কা দেওয়ার ফলে সারা সিট থেকে প্রায় পড়েই যাচ্ছিল। নিষ্ঠুর চাচা ঠান্ডা গলায় নির্দেশ দিল, ওই কোণায় বসে থাকো এবং একটা শব্দও করবে না। আমি বন্ধুদের সাথে পার্টি করব। তোমার মতো পঙ্গু মেয়েকে সামনে দেখলে আমার মেজাজ খারাপ হয়। ভয়ে কাঁপতে কাঁপতে সারা কিছু একটা বলার চেষ্টা করল। মেয়েটি মিনতি করল, চাচ্চু দয়া করো, আমার ওষুধের সময় হয়ে গেছে। ডাক্তার বলেছেন আমার নার্ভের ওষুধটা মিস করা যাবে না। রায়হান স্টোর রুমের ভেতরে তাকে একটা ধাক্কা দিয়ে জবাব দিল, তোমার ওষুধ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বাড়িতে আমি যা চাই তাই হবে। চুপচাপ পড়ে থাকো এখানে। দানবের আসল চেহারা উন্মোচিত হয়ে গেল। বিশাল পেন্টহাউসের নীরবতা কেবল রায়হানের সাউন্ড সিস্টেমে বাজানো উচ্চস্বরের গানে ভাঙছিল। সারা অন্ধকারে নীরবে কাঁদছিল, তার পায়ের যন্ত্রণাদায়ক খিঁচুনি এড়াতে আপ্রাণ চেষ্টা করছিল। হঠাৎ স্টোর রুমের দরজায় ধাক্কা লাগার কারণে একটি পুরনো ফুলদানি মেঝেতে পড়ে ভেঙে গেল। এই শব্দ রায়হানকে রাগিয়ে দিল। সে উঠে দাঁড়াল, স্টোর রুমের দিকে এগিয়ে গেল এবং মেয়েটির চুল চেপে ধরল। সে নিচু ও তীক্ষ্ণ গলায় তাকে হুমকি দিল, তুমি কি চাও হাসনাত জানুক তুমি কতটা অবাধ্য? সারা নীরবে কাঁদতে কাঁদতে পাগলের মতো মাথা নাড়ল। রায়হান দীর্ঘশ্বাস ফেলে তার মুখ ভাইজির কানের কাছে নিয়ে বলল, ভালো করে শোনো পঙ্গু মেয়ে, যদি তুমি সাহস করে তোমার মুখ খোলো এবং সে যখন থাকে না তখন এখানে কি ঘটে তা নিয়ে আমার ভাইয়ের কাছে একটি শব্দও বলো, আমি কসম খাচ্ছি আমি হাসনাতকে বোঝাবো যে তোমার মানসিক সমস্যা শুরু হয়েছে। আমি তাকে বলবো যে তুমি নিজের জন্যই বিপজ্জনক। আমি শহরের বাইরে একটি রিহাব সেন্টারের পরিচালককে চিনি, এমন একটি ভয়ানক জায়গা যেখানে তোমাকে একটি বিছানার সাথে বেঁধে রাখা হবে এবং চিরতরে ভুলে যাওয়া হবে। হাসনাত আমাকে অন্ধের মতো বিশ্বাস করে এবং সে তোমাকে বিনা দ্বিধায় সেখানে পাঠিয়ে দেবে। ভয়ে সারা অবশ হয়ে গেল। নিজের বাবার আদর থেকে বঞ্চিত হওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভয়। সে মাথা নিচু করে তার ভাগ্য মেনে নিল। যখন পেন্টহাউসের ভেতরে এই নীরব নরক চলছিল,
বাইরে প্রশস্ত ব্যালকনিগুলোর ঠিক উল্টো দিকেই ছিল আরেকটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা। জনাব জালাল ৬০-এর ঘরে থাকা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, যার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং চোখ ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ। তিনি তার বারান্দায় টবে গাছে জল দিচ্ছিলেন। তার জায়গা থেকে হাসনাতের পেন্ট হাউসের পেছনের দিকের কাঁচের জানালাটি তিনি পরিষ্কার দেখতে পেতেন। গত কয়েক সপ্তাহ ধরে জালাল সাহেব খুব অদ্ভুত কিছু আচরণ লক্ষ্য করেছিলেন। সেই দুপুরে তিনি সারাকে স্টোর রুমের ছোট জানালার কাছে কাঁদতে দেখলেন। মেয়েটি স্পষ্টতই যন্ত্রণায় কুঁচকে ছিল এবং তার চোখগুলো বড় বড় ও ভয়ে পূর্ণ ছিল, যেন সে যে কোনো মুহূর্তে কারো আক্রমণের ভয়ে সিটিয়ে আছে। জালাল জলের পাত্র নামিয়ে রাখলেন এবং ভ্রু কুঁচকে রেলিংয়ের কাছে গেলেন। তিনি মির্জা হাসনাতকে বহু বছর ধরে চিনতেন। তিনি জানতেন যে হাসনাত একজন সৎ এবং পরিশ্রমী বাবা, যিনি কখনোই তার মেয়েকে কষ্ট পেতে দেবেন না। তা সত্ত্বেও তার নতুন শহরের আধুনিক জীবনে অভ্যস্ত ভাই রায়হানের আচরণ সবসময় তার কাছে কৃত্রিম বলে মনে হতো। ওই ছেলেটা কিছু একটা লুকাচ্ছে, জালাল নিজে নিজে বিড়বিড় করে বললেন, যখন তিনি রায়হানকে হঠাৎ জানালার পর্দা টেনে দিতে দেখলেন এবং মেয়েটির ওপর এমন কিছু ধমক দিতে শুনলেন যা দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। জালালের দীর্ঘদিনের পুলিশি অভিজ্ঞতা বলছিল সেখানে জঘন্য কিছু একটা ঘটছে। শহরে রাত নেমে এলো এবং হাসনাতের গাড়ির হর্ন নিচে বেজে উঠল। প্রধান দরজা খোলার সাথে সাথেই পেন্টহাউসের পরিবেশ ১৮০ ডিগ্রি বদলে গেল। রায়হান একটি সাধারণ কিন্তু সুন্দর শার্ট পরে এবং নিখুঁতভাবে চুল পরিপাটি করে প্রবেশপথের দিকে এগিয়ে গেল। বড় ভাইকে সম্মান জানিয়ে সে বলে উঠল, ভাইয়া, তুমি এসেছ? দিন কেমন কাটল? আমি তোমার জন্য কফি বানাতে দিয়েছি। অফিসের দীর্ঘদিনের ক্লান্তি থাকা সত্ত্বেও হাসনাত হাসলেন। বাড়ি ফিরে তিনি সবসময় শান্তি পেতেন। কাজের খুব চাপ ছিল। সারা কোথায়? তিনি তার টাই খুলতে খুলতে জিজ্ঞাসা করলেন। সেখানে ড্রয়িং রুমে সারা হুইল চেয়ারে বসেছিল। রায়হান তার ভাইয়ের হাত ধরে তাকে বসার ঘরের দিকে নিয়ে গেল। আমি সারার জন্য তার পছন্দের স্যুপ তৈরি করেছি। পুরো বিকেল ধরে আমি তাকে সঙ্গ দিয়েছি, যাতে সে একাকিত্ব বোধ না করে। রায়হান এমন স্বাভাবিকভাবে মিথ্যা বলল যা শুনে গা শিউড়ে ওঠে। হাসনাত তার মেয়ের সামনে বসলেন। তোমার দিন কেমন কাটল মা? তুমি কি ওষুধ খেয়েছ ঠিকমতো? তিনি স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। সারা ধীরে ধীরে তার চোখ তুলে তাকাল। সে রুমের অপর প্রান্ত থেকে রায়হানের স্থির এবং হুমকিপূর্ণ দৃষ্টি ছুরির মতো অনুভব করল। রিহ্যাব সেন্টারের ভয় তাকে কথা গিলতে বাধ্য করল। হ্যাঁ বাবা, সবকিছু ঠিক ছিল। চাচ্চু আমার খুব খেয়াল রাখে। মেয়েটি ভাঙা গলায় একটি ম্লান হাসি দিয়ে উত্তর দিল। হাসনাত সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তার মেয়ের চোখের আড়ালে লুকিয়ে থাকা সুস্পষ্ট আতঙ্ক তিনি একেবারেই দেখতে পেলেন না। পরের দিন সকালে হাসনাত একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে যোগ দেওয়ার জন্য খুব সকালেই বেরিয়ে গেলেন। সকাল ৮টায় পেন্টহাউসে আবারও নিষ্ঠুরতা ফিরে এলো। রায়হান ড্রয়িং রুমে বসে তার ল্যাপটপে অনলাইন জুয়া খেলছিল। সে তার কফিতে চিনি কম হওয়ায় প্রচণ্ড রেগে গেল। সে দ্রুত সারার দিকে ঘুরল, যে খুব কষ্টে নিজের হুইল চেয়ার চালিয়ে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস জল নেওয়ার চেষ্টা করছিল। তুমি একটা অপদার্থ, সেটা আবারও প্রমাণিত হল। রায়হান ঝড়ের মতো এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল। সে মেয়েটির হাত থেকে গ্লাসটি কেড়ে নিল এবং সরাসরি মেঝেতে ছুঁড়ে মারল। আমি গতকাল তোমাকে বলেছিলাম যে আমার কাজের সময় কোনো শব্দ করবে না। যদি তুমি এইটুকু নিয়ম মানতে না পারো, তবে তোমার জল খাওয়ারও কোনো অধিকার নেই। ভয়ে কাঁপতে থাকা সারা নিজেকে বাঁচানোর চেষ্টা করল। চাচ্চু, দয়া করো, আমার খুব গলা শুকিয়ে গিয়েছিল। সে দুর্বল গলায় মিনতি করল। যুবকটি ব্যঙ্গ করে হাসল। ঠিক আছে, সহ্য করো। তোমার বাবা আমাকে হাত খরচ দেয়, আর তার বিনিময়ে আমাকে তোমার মতো একটা বোঝা টানতে হয়। ওই ভাঙা কাজগুলো নিজের হাতে পরিষ্কার করো, এখনই। অপমানিত হয়ে সারা তার কাঁপা হাতে হুইল চেয়ার থেকে নিচে নামার চেষ্টা করল এবং ভাঙা টুকরো কুড়োতে শুরু করল। অনুভব করছিল তার জীবনটা একটা খাঁচায় পরিণত হয়েছে। সকাল প্রায় 10টার দিকে রায়হান তার স্পোর্টস জ্যাকেট গায়ে চাপাল। বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে গেল। প্রতিবেশী জালাল সাহেব নিচে রায়হানের গাড়ি বেরিয়ে যেতে দেখলেন। সাথে সাথেই তিনি যা করছিলেন তা ফেলে দ্রুত নিচে নামলেন এবং পাশের ভবনের গার্ডকে কিছু টাকা বকশিশ দিয়ে পেন্ট হাউসের ফ্লোরে উঠে গেলেন। তিনি দরজার কলিং বেল বাজালেন। কিছুক্ষণ পর সারা ধীরে ধীরে হুইল চেয়ার চালিয়ে দরজা একটুখানি খুলল। জালাল সাহেব মেয়েটির চোখের নিচে গভীর কালো দাগ, তার ফ্যাকাশে মুখ এবং তার হাত কিভাবে কাঁপছিল তা লক্ষ্য করলেন। জালাল সাহেব সরাসরি আসল কথায় চলে গেলেন।
মামুনি, ভয় পেও না, আমি পাশের বিল্ডিংয়েই থাকি। তোমার চাচ্চু কি তোমাকে কষ্ট দিচ্ছে? সহানুভূতিশীল এই প্রশ্নটাই ছিল স্ফুলিঙ্গের মতো। সারা নিজেকে ধরে রাখতে পারল না এবং দরজার ফ্রেম আঁকড়ে ধরে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ল। সারার চোখের জলে বুক ভিজে গেল। ফিসফিস করে কান্নার ফাঁকে সে জালাল সাহেবকে বলল কিভাবে সে তার নিজের বাবার বাড়িতেই বন্ধ দরজার আড়ালে চরম নরকের মধ্যে বাস করছে। সে শারীরিক নিগ্রহ, দীর্ঘক্ষণ স্টোররুমে আটকে থাকা, ওষুধের অভাবে কষ্ট পাওয়া এবং সবচেয়ে বড় কথা, বাবার কাছে অভিযোগ করার সাহস দেখালে তাকে একটি ভয়ানক পাগলাগার্দে পাঠানোর সেই ভয়ানক হুমকির কথা বলল। অঙ্কেল, বাবা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। সে চাচ্চুকে নিজের ছেলের মতো বিশ্বাস করে। আমি যদি বাবাকে কিছু বলি, চাচ্চু সব সত্যি ঘুরিয়ে দেবে। সে আমাকে পাগল বানিয়ে দেবে এবং বাবা তাকেই বিশ্বাস করবে। তারা আমাকে চিরতরে আমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। সারা হৃদয় বিদারক কষ্টে স্বীকার করল। জালাল সাহেব প্রতিটি শব্দ শুনলেন এবং হাত মুঠো করলেন। অনুভব করছিলেন তার শিরায় রাগ ফুটছে। তিনি অন্যায়ের সামনে চুপ থাকার মতো মানুষ ছিলেন না, বিশেষ করে কোনো অসহায় শিশুকে কাপুরুষের মতো ব্যবহার করা দেখলে। জালাল সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, মেয়েটির মাথায় হাত রেখে, ওই ছেলেটা একটা বিষধর সাপ। ভালো করে শোনো মা, তুমি একা নও। তোমার বাবা ভালো মানুষ, কিন্তু সে অন্ধ। আমি ওই শয়তানকে তোমাকে এভাবে পিষে মারতে দেব না। আমি তাকে এখন কিছু বলবো না, কারণ আমি জানি সে প্রমাণ চাইবে এবং ওই ভণ্ড ছেলেটা সব কিছু অস্বীকার করবে। কিন্তু আমরা সেই প্রমাণ জোগাড় করব। আমি আমার পুলিশের চাকরির কসম খেয়ে তোমাকে কথা দিচ্ছি। জালাল সাহেব তার নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তার মস্তিষ্ক ঘণ্টার কাঁটার মতো নিখুঁতভাবে কাজ করছিল। তিনি ভালো করেই জানতেন যে হাসনাতের ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাস ভাঙার জন্য তার মুখের কথাই যথেষ্ট হবে না। রায়হান ছিল ধূর্ত, কারসাজি করতে ওস্তাদ এবং বাড়ির সব ঘটনার ওপর তার পুরো নিয়ন্ত্রণ ছিল। জালাল যদি অকাট্য প্রমাণ ছাড়া রায়হানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন, তবে রায়হান সহজভাবে বলবে যে প্রতিবেশী কৌতূহলী এবং মানসিক ভারসাম্যহীন। হাসনাত তার ভাইয়ের প্রতি বিশ্বস্ত থাকায় জালালের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, আর সারাকে পুরোপুরি একা সেই দানবের দয়ায় ছেড়ে দেবে। তাদেরকে তার চেয়ে অনেক বেশি চালাক হতে হবে। জালাল সাহেব তার পুরনো এক সোর্সের সাথে যোগাযোগ করলেন যে গোয়েন্দা সরঞ্জাম বিক্রি করত। সেখান থেকে তিনি তার দরকারি জিনিসটি সংগ্রহ করলেন, বোতাম আকারের মাইক্রো ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা এবং অডিও বাগ, যা ওয়াইফাই সংযোগের মাধ্যমে সরাসরি তার ল্যাপটপে রিয়েল টাইম ফিড পাঠাতে সক্ষম। এই ডিভাইসগুলি স্পেশাল ফোর্সে ব্যবহৃত হতো এবং খালি চোখে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। পরদিন বিকেলে রায়হান যখন জিম করার জন্য 2 ঘন্টার জন্য বাইরে গেল, জালাল সাহেব আবার পেন্ট হাউসে ঢুকলেন। সারা ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছিল, উত্তেজনায় কাঁপছিল। মেয়েটি ফিসফিস করে বলল, আঙ্কেল, সে যদি ফিরে আসে এবং আমাদের দেখে ফেলে, তবে সে আমাকে সত্যি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেবে। আজ সে এত তাড়াতাড়ি ফিরবে না, চিন্তা করো না। আমাকে দেখাও সে সারাদিন বাড়ির কোন জায়গাগুলোতে বেশি থাকে। জালাল সাহেব সাবধানে ইশারা করে বললেন। তারা প্রথম ছোট ক্যামেরাটি ড্রয়িং রুমের একটি উঁচু বুকশেলফে স্থাপন করল, যা একটি পুরনো বিশ্বকোষের পেছনে লুকানো ছিল। দ্বিতীয় ক্যামেরাটি কৌশলগতভাবে ডাইনিং স্পেসের লাগোয়া ওপেন কিচেনের একটি ফলস সিলিংয়ের ফাঁকে লুকানো হল, যেখান থেকে খাবার তৈরির জায়গাটি খুব স্পষ্টভাবে দেখা যায়। ডিভাইসগুলি সিঙ্ক করার পর তিনি তার সমস্ত পদচ্ছিন্ন মুছে ফেললেন, সারাকে সাহস দিলেন এবং সম্পূর্ণ নিস্তব্ধতায় নিজের ফ্ল্যাটে ফিরে গেলেন। ফাঁদ পাতা হয়ে গেছে, এখন কেবল অপেক্ষা করার পালা যে কবে দানবটি নিজেকে একা ভেবে ভুল করবে এবং তার নিষ্ঠুরতার রেকর্ড করা হবে। জালাল সাহেব তার ল্যাপটপ চালু করলেন এবং নজরদারির প্রোগ্রামটি খুললেন। পেন্টহাউসে লোকানো 2টি ছোট ক্যামেরার সিগন্যাল পর্দায় স্পষ্টভাবে ফুটে উঠল, যা উচ্চমানের ভিডিও এবং নিখুঁত শব্দ সম্প্রচার করছিল। অপেক্ষা করার সময় তার বুক ধুকধুক করছিল। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বিকেল 4টে পেন্টহাউসের প্রধান দরজা খোলার শব্দ হল। ক্যামেরায় ধরা পড়ল কিভাবে রায়হানের মুখ, যা কয়েক সেকেন্ড আগে শান্ত দেখাচ্ছিল, সারাকে ড্রয়িং রুমের এক কোণে বসে থাকতে দেখে হঠাৎ অবজ্ঞার মুখোশে বদলে গেল। রায়হান তার জিমের ব্যাগটি সোফায় ছুড়ে দিয়ে চিৎকার করে উঠল, আমি তোমাকে বলেছিলাম আমার সামনে ঘোরাঘুরি করবে না। বেচারা মেয়েটি তৎক্ষণাৎ কাঁপতে কাঁপতে হুইল চেয়ার পেছানোর চেষ্টা করল। ক্ষমা করো চাচ্চু, আমি শুধু টিভিটা চালু করতে এসেছিলাম।
সে ভাঙা গলায় ব্যাখ্যা করার চেষ্টা করল। যুবকটি তাকে থামিয়ে দিয়ে হুমকিমূলক ভঙ্গিতে কাছে গিয়ে বলল, কোনো কথা বলবে না পঙ্গু মেয়ে। পর্দার আড়ালে থাকা জালাল সাহেব এত জোরে হাত মুঠো করেছিলেন যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গিয়েছিল। তিনি রেকর্ড বোতামে ক্লিক করলেন, এই বিশ্বাসে যে তিনি সেই প্রমাণ নথিভুক্ত করছেন যা অবশেষে অন্ধ হাসনাতের চোখ খুলে দেবে। তবে সন্ধ্যার দিকে যা ঘটল তা জালাল সাহেবের কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল। জালাল সাহেব স্ক্রিনে 2 নম্বর ক্যামেরায় দৃশ্য পরিবর্তন করলেন, যেটি ওপেন কিচেনের সিলিংয়ে লোকানো ছিল। রায়হান সেই জায়গায় ঢুকল এবং ড্রয়িং রুমের স্লাইডিং ডোরটি বন্ধ করে দিল, যাতে সারা তাকে দেখতে না পায়। যুবকটির আচরণ পুরোপুরি বদলে গেল। সে আর চিৎকার করছিল না, বরং তার চলাফেরা হয়ে উঠল শীতল এবং অত্যন্ত হিসেবি। সে ফ্রিজ থেকে হাসনাতের প্রতিদিনের খাওয়ার ইনসুলিন ভায়াল এবং তার প্রেশারের ওষুধের বাক্সটি বের করল। জালাল সাহেব স্ক্রিনের সামনে ভ্রু কুচকালেন। ওষুধের বাক্স নিয়ে তার এত কিসের কাজ? রায়হান তার পকেট থেকে লেবেলবিহীন একটি ছোট গাঢ় কাঁচের শিশি বের করল। ঠান্ডা মাথায় সে একটি ছোট সিরিঞ্জ দিয়ে শিশি থেকে কিছু বর্ণহীন তরল টেনে নিল এবং চরম সতর্কতায় হাসনাতের ইনসুলিন ভায়ালের রাবারের ভেতর পুশ করে দিল। তরলটি ইনসুলিনের সাথে মিশে গেল। এরপর সে প্রেশারের ক্যাপসুলগুলো খুলে তার ভেতরেও সাদা একটি পাউডার মিশিয়ে আবার নিখুঁতভাবে বন্ধ করে রাখল। রায়হান দ্রুত শিশিটি তার পকেটে ঢুকিয়ে রাখল এবং মুখে এক রহস্যময় শয়তানি হাসি নিয়ে ওষুধের বাক্সটি জায়গামতো রেখে দিল। এটি কোনো সাধারণ কাজ ছিল না, তার কর্মকাণ্ড বিপদের সাইরেন বাজাচ্ছিল। জালাল সাহেবের পুরো মেরুদণ্ড দিয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। শয়তানির এই ধাঁধা সবচেয়ে ভয়াবহ উপায়ে মিলে গেল। রায়হান শুধু একজন অত্যাচারী সৎভাই ছিল না, সে ছিল এক ঠান্ডা মাথার খুনি। সে প্রতিদিন সামান্য পরিমাণ বিষ দিচ্ছিল, যাতে হাসনাতের স্নায়ুতন্ত্র ও হার্ট ধীরে ধীরে বিকল হয়ে যায়, তাও আবার কোনো ডাক্তারি সন্দেহ তৈরি না করে। সাবেক পুলিশ অফিসারের চোখের সামনে এই দুষ্ট পরিকল্পনা উন্মোচিত হল। তার বড় ভাইয়ের জীবন ফোটায় ফোটায় শেষ করে দেওয়া, যাতে সে বিশাল কর্পোরেট সাম্রাজ্য ও সম্পত্তির একক উত্তরাধিকারী হতে পারে। ভয় জালাল সাহেবকে গ্রাস করল। তিনি বুঝতে পারলেন সারা শুধু তার পথের কাঁটাই ছিল না, বরং সে ছিল একজন সম্ভাব্য সাক্ষী। রায়হান তাকে ভয় দেখিয়ে স্টোর রুমে আটকে রাখত, কারণ সম্পূর্ণ নিরাপদে তার মারাত্মক ডোজ তৈরির জন্য তার নিরিবিলি পরিবেশ দরকার ছিল। জালাল সাহেব সাথে সাথে ভিডিও ফাইলটি সেভ করলেন এবং তার মোবাইলে ব্যাকআপ নিলেন। পরিস্থিতি একটি পারিবারিক নিগ্রহের ঘটনা থেকে পরিকল্পিত এবং নীরব হত্যার চেষ্টায় পরিণত হয়েছিল। সময় ফুরিয়ে আসছিল। সেই অজানা পদার্থের প্রতিটি ফোঁটা হাসনাতকে এক মর্মান্তিক মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পেন্টহাউসের কলিং বেল বাজল। মির্জা হাসনাত ফিরে এসেছেন। স্ক্রিনে জালাল সাহেব দেখলেন কিভাবে রায়হান দ্রুত স্বাভাবিক মুখোশ পরে প্রধান দরজার দিকে হেঁটে গেল। হাসনাত টারি ঢিলা করতে করতে ঢুকলেন। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। রায়হান তার হাত থেকে ব্রিফকেসটি নিয়ে বলল, ভাইয়া, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার ওষুধ আর খাবার দিচ্ছি। নিজের ফ্ল্যাট থেকে জালাল সাহেব অসহায়ভাবে উঠে দাঁড়ালেন। তিনি চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে তিনি যদি পুলিশ ছাড়া এটি করেন তবে রায়হান শিশিটি ফেলে দেবে, সবকিছু অস্বীকার করবে এবং হাসনাত তাকেই পাগল ভাববে। পরের দিন দুপুরে জালাল সাহেব হাসনাতের অফিসে ফোন করে একটি জরুরি মিটিংয়ের কথা বলে তাকে তার অফিসের পেছনের একটি কফি শপে আসতে বাধ্য করলেন। কফি শপে হাসনাত এসে বসতেই জালাল সাহেব কোনো ভূমিকা না করেই বললেন, হাসনাত সাহেব, আপনার জীবন এবং আপনার মেয়ের জীবন চরম বিপদে। আপনার ভাই রায়হান আপনাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করছে। তিনি সারার ওপর নির্যাতনের কথা এবং ওষুধের সাথে বিষ মেশানোর কথা খুলে বললেন। এর পরের নীরবতা ছিল অত্যন্ত ভারী। হাসনাতের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং তীব্র। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ রাগে জ্বলজ্বল করছিল। আপনি পাগল হয়ে গেছেন জালাল সাহেব, তিনি জোরে গলায় তাকে বকা দিলেন। রায়হান আমার ভাই, সে সারার কত যত্ন নেয় তা আমি নিজের চোখে দেখি, আর আপনি সস্তা গুজব নিয়ে এসেছেন আমাকে বলতে যে সে একজন খুনি। জালাল সাহেব মরিয়া হয়ে তার মোবাইল ফোন বের করলেন। এগুলো গুজব নয় হাসনাত সাহেব, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখুন। কিন্তু হাসনাতের অহংকার মারাত্মকভাবে আহত হয়েছিল। আমি আপনার সাজানো এই আবর্জনার কিছুই দেখব না, আমার বাড়ির ধারে কাছেও আর আসবেন না। এই বলে তিনি রেগে কফি শপ থেকে বেরিয়ে গেলেন। হাসনাত তার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দিলেন। কিন্তু রাস্তায় অর্ধেক যাওয়ার পর হঠাৎ তার মাথায় তীব্র ব্যথার একটা খোঁচা অনুভূত হল। মাথা ঘোরার এক প্রবল ঢেউ তাকে জোরালোভাবে ব্রেক চাপতে বাধ্য করল।
হাসনাতের মনে জালাল সাহেবের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। সে আপনার জীবন ফোঁটায় ফোঁটায় কেড়ে নিচ্ছে। তার মনে পড়ল ইদানিং তার অস্বাভাবিক ক্লান্তি এবং সারার সেই ভীত দৃষ্টির কথা। সন্দেহ তার ভেতরে বড় হতে শুরু করল। হাসনাত গাড়ি ঘুরিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা হলেন। এদিকে পেন্টহাউসের ভেতরে উত্তেজনা প্রায় বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছিল। রায়হান ড্রয়িং রুমের বুকশেলফ পরিষ্কার করতে গিয়ে হঠাৎ সেই লুকানো ক্যামেরাটি আবিষ্কার করে ফেলে। তার পুরো শরীরে এক শীতল শিহরণ বয়ে গেল, যা সাথে সাথেই পরিণত হল তীব্র ক্ষোভ এবং আতঙ্কে। তারা তাকে রেকর্ড করছিল। লক্ষ লক্ষ টাকার পরিকল্পনা প্রায় ভেস্তে যাওয়ার পথে ছিল। রায়হান ক্যামেরাটি মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল। সে জানত এই কাজ কেবল একজনই করতে পারে। ফাঁদে পড়া এক হিংস্র প্রাণীর মতো সে সারার ঘরের দিকে ছুটল। অভিশপ্ত মেয়ে, তুমি কার সাথে কথা বলেছ? রায়হান চিৎকার করে মেয়েটির হুইলচেয়ার ধাক্কা দিয়ে বিশাল খোলা ব্যালকনির দিকে নিয়ে গেল। সারা ভয়ে কাঁদতে হাঁকতে দয়া ভিক্ষা করছিল। রায়হান পাগল হয়ে গিয়েছিল। সে সারাকে ব্যালকনির রেলিংয়ের সাথে দড়ি দিয়ে বাঁধতে শুরু করল। সে এমনভাবে দৃশ্যপট সাজাচ্ছিল যেন মেয়েটি নিজেই লাফিয়ে আত্মহত্যা করতে চাইছে। তুমি যদি সত্যিটা না বলো, আমি তোমাকে এখান থেকে ফেলে দেব, আর সবাই ভাববে তুমি ডিপ্রেশনে সুইসাইড করেছ। রায়হান হিসিস করে বলল। সারার চোখের আতঙ্ক ছিল অবর্ণনীয়। পাশের ভবনে ক্যামেরার সিগন্যাল হারিয়ে জালাল সাহেব বুঝতে পারলেন কি ঘটেছে। তিনি সাথে সাথে ৯৯৯-এ কল করে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠাতে বললেন এবং নিজে দৌড়ে হাসনাতের পেন্টহাউসের দিকে ছুটলেন। ঠিক সেই মুহূর্তেই হাসনাত লিফট থেকে ছুটে বের হয়ে নিজের পেন্টহাউসের দরজা খুললেন। ভেতরে ঢুকেই তিনি ভাঙা ক্যামেরার টুকরো দেখলেন এবং ব্যালকনি থেকে তার মেয়ের মর্মান্তিক চিৎকার শুনতে পেলেন। হাসনাত দৌড়ে ব্যালকনিতে গিয়ে যা দেখলেন তা তার মন মানতে অস্বীকার করছিল। তার মেয়ে রেলিংয়ের সাথে বাঁধা, আর তার আদরের ছোট ভাই রায়হান তাকে নিচে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। রায়হান, কি করছিস তুই? হাসনাত সিংহের মতো গর্জন করে উঠলেন। রায়হান চমকে পেছনে ফিরল। বড় ভাইকে অসময়ে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তার মিথ্যে মুখোশ পরার চেষ্টা করল। ভাইয়া, সারা পাগল হয়ে গেছে, সে লাফ দিতে চাচ্ছিল, আমি তাকে আটকাচ্ছিলাম। কিন্তু হাসনাত অন্ধ ছিলেন না। তিনি সারার হাতের লাল দাগগুলো দেখতে পাচ্ছিলেন। এক আকস্মিক ধাক্কায় হাসনাত রায়হানকে মেঝেতে ফেলে দিলেন এবং দ্রুত পকেট থেকে চাবি বের করে দড়ি খুলে সারাকে বুকে জড়িয়ে ধরলেন। সারা বাবার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ঠিক সেই মুহূর্তেই পুলিশের সাইরেন নিচে বেজে উঠল এবং জালাল সাহেব পুলিশের টিম নিয়ে পেন্টহাউসে প্রবেশ করলেন। জালাল সাহেব তার মোবাইলের ভিডিও ফুটেজগুলো অফিসারকে দেখালেন। ইনসুলিনে বিষ মেশানোর দৃশ্য দেখে হাসনাতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্রমাণ ছিল অকাট্য। পুলিশ রায়হানের হাতে হাতকড়া পরিয়ে দিল। পরবর্তী কয়েক মাসে আদালতের বিচারে রায়হানের অন্ধকার অতীত বেরিয়ে এলো। সে এর আগেও দুজন ব্যবসায়িক পার্টনারের সাথে প্রতারণা করেছিল, যারা রহস্যজনকভাবে মারা যায়। আদালতে সারার হৃদয়বিদারক জবানবন্দি এবং জালাল সাহেবের অকাট্য প্রমাণের ভিত্তিতে রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। সেই সন্ধ্যায় হাসনাত তার পেন্টহাউসে ফিরে সারার হুইলচেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমাকে ক্ষমা করে দিস মা, তিনি অনুতাপে ভেঙে পড়ে বললেন। আমি অন্ধ ছিলাম, আমি নিজের ঘরেই এক শয়তানকে পুষেছিলাম। সারা বাবার চোখের পানি মুছে দিয়ে মুচকি হাসল। তুমি তো ফিরে এসেছ বাবা, এটাই সবচেয়ে বড় কথা। পরের শুক্রবার হাসনাত জালাল সাহেবকে তাদের বাড়িতে রাতের খাবারের দাওয়াত দিলেন। খাবার সময় হাসনাত জালাল সাহেবের হাত ধরে বললেন, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। জালাল সাহেব হাসলেন। তিনি জানতেন সত্যের পথে দাঁড়ানোই একজন মানুষের সবচেয়ে বড় ধর্ম। সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের পৃথিবীতে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকে না। কখনো কখনো তারা আমাদের ছাদের নিচেই বসবাস করে, নিখুঁত ভালোবাসার মুখোশ পরে আমাদের সাথেই খাবার খায়। জীবনের আসল সম্পদ টাকা নয়, বরং সেই বিশ্বস্ত মানুষগুলো যারা অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে।